কুমিল্লা শহরতলির নেউরা গ্রামের মানুষ খবরটি শুনে যেন আকাশ থেকে পড়েছিলেন। যাকে এতদিন তারা একজন ভালো মানুষের হিসাবেই চিনছেন, যিনি দুই হাতে দান খয়রাত করতেন, মসজিদ ও এতিমখানা গড়ে তুলেছিলেন, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতেন, সেই মানুষটিই আসলে পুলিশের তালিকাভুক্ত ভয়ঙ্কর সন্ত্রাসী। গ্রামের লোকজন কোনোভাবেই হিসাব মেলাতে পারছিলেন না কিভাবে তাদের পরিচিত আব্দুর রশিদ ওরফে কালা ফারুক এমন অপরাধ জগতের মানুষও হতে পারেন। শুধু গ্রামের মানুষই নন, ঘটনাটি শুনে সাংবাদিকরাও বিস্মিত হয়েছিলেন। কারণ একজন শীর্ষ সন্ত্রাসী কিভাবে সরকারের অনুমোদিত একটি সাংস্কৃতিক দলের সদস্য হয়ে বিদেশে যাওয়ার সুযোগ পেলেন, সেটাই ছিল বড় প্রশ্ন। যদিও শেষ পর্যন্ত তার বিদেশ যাত্রা আর সফল হয়নি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সময়টা 2002 সালের নভেম্বর। সেনাবাহিনীর অপারেশন ক্লিন হার্ট শুরুর 3 সপ্তাহ পার হয়েছে। অভিযানের চাপে দেশের শীর্ষ সন্ত্রাসীরা যে যেদিকে পারছে পালিয়ে যাচ্ছে। বেশিরভাগের গন্তব্য ছিল ভারতের কলকাতা, কেউ কেউ ব্যাংকক, মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও আশ্রয় নেয়। কিন্তু ইউরোপ বা আমেরিকায় পালানোর চেষ্টা করছে এমন ঘটনা তখনও শোনা যায়নি। ঠিক তখনই বিমানবন্দর থেকে আসে এক চাঞ্চল্যকর খবর। 2002 সালের 4 নভেম্বর সোমবার সকালে এক পুলিশ কর্মকর্তা ফোন করে জানান, বিদেশে পালানোর সময় এক শীর্ষ সন্ত্রাসী বিমানবন্দরে ধরা পড়েছেন। লন্ডনগামী উড়োজাহাজ থেকে তাকে শেষ মুহূর্তে নামিয়ে আনা হয়েছে। তবে ওই কর্মকর্তা তখনও তার নাম বলেননি। সেদিন বিমানবন্দরের রাস্তা প্রায় ফাঁকাই ছিল। দ্রুত সেখানে পৌঁছে জানা গেল, যাকে আটক করা হয়েছে তাকে ইতোমধ্যে সেনাবাহিনীর সদস্যরা নিয়ে গেছেন। কোথায় নেওয়া হয়েছে তা কেউ বলতে পারছিলেন না। তখন বিমানবন্দরে আলাদা কোনো থানা ছিল না। পুরো বিষয়টি দেখতেও উত্তরা থানা। সেখানে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। থানার সামনেই রাস্তার সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভর্তি। ভেতরে জিজ্ঞাসাবাদ চলছে। সাংবাদিকেরা থানার ভেতরে ঢুকে দেখেন ওসির কক্ষে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর কর্মকর্তারা বসে আছেন। তারা সংক্ষিপ্ত ব্রিফিং এ জানান, আটক ব্যক্তির নাম আব্দুর রশিদ, তার বাবার নাম তাজুল ইসলাম, মায়ের নাম রোজিয়া বেগম, বাড়ি কুমিল্লা শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরের নেওরা গ্রামে। কর্মকর্তারা জানান, ওই ব্যক্তি ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডন হয়ে ইউরোপে যাচ্ছিলেন। সকাল 8:20 ফ্লাইটটি ঢাকা ছাড়ার কথা ছিল। সব ইমিগ্রেশন ও নিরাপত্তা প্রক্রিয়া শেষ করে তিনি বিমানে উঠে বসেছিলেন। ঠিক উড্ডয়নের আগ মুহূর্তে গোয়েন্দা সংস্থার সদস্যরা খবর পেয়ে তাকে নামিয়ে আনেন। পরে জানা যায়, বিমানে থাকা এক ব্যবসায়ী তাকে চিনে ফেলেছিলেন। ওই ব্যবসায়ীর কাছ থেকে কিছুদিন আগে 50,000 টাকা চাঁদা নিয়েছিলেন কালা ফারুক। তাকে বিমানে দেখে ব্যবসায়ী পুলিশকে খবর দেন। এ ঘটনায় আরও একজনকে আটক করা হয়। তার নাম নজরুল কোরেশি, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রোডাকশন ডিরেক্টর। তখনও কেউ বুঝতে পারছিলেন না একজন টিভি কর্মকর্তার সঙ্গে এই সন্ত্রাসীর সম্পর্ক কি। এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের একজন প্রশ্ন করেন, তিনি কি সন্ত্রাসী কালো ফারুক? কর্মকর্তা কোনো কথা না বলে মাথা নেড়ে সম্মতি জানান। এরপরই সাংবাদিকদের মধ্যে শুরু হয় আলোচনা। কেউ বলেন, কালা ফারুক ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ভিপি রিয়াদ হত্যা মামলার আসামি। আরেকজন মনে করিয়ে দেন, হামিম গ্রুপের 10 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাতেও তার নাম ছিল। বিকেলের মধ্যেই আরও তথ্য বেরিয়ে আসে। জানা যায়, কালা ফারুক সুইডেনে যাচ্ছিলেন একটি সাংস্কৃতিক দলের সদস্য পরিচয়। তাকে একটি টিভি চ্যানেলের ক্যামেরাম্যান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সুইডেনের একটি সাংস্কৃতিক সংগঠনের আমন্ত্রণে 10 সদস্যের একটি দল পাঠানোর দায়িত্ব নিয়েছিল শিল্পকলা একাডেমি। দলের নেতৃত্বে ছিলেন সঙ্গীত শিল্পী শুভ্রদেব। সেই দলে যাওয়ার কথা ছিল গায়িকা শাকিলা জাফর ও অভিনেত্রী আরিফা জামান মৌসুমীরও। শিল্পকলা একাডেমির তালিকার ভিত্তিতে সংস্কৃতি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিদেশ যাত্রার অনাপত্তি পত্র দেয়। এরপর ভিসা সংগ্রহ করা হয়। তবে সেদিন প্রথম দফায় যাচ্ছিলেন মাত্র 2 জন, কালা ফারুক ও নজরুল কোরেশি। পরে তদন্তে জানা যায়, কালা ফারুকের বিদেশ যাওয়ার সব কাগজপত্র জোগাড়ে সহায়তা করেছিলেন নজরুল কোরেশি। যদিও রাতে সংশ্লিষ্ট টিভি চ্যানেল দাবি করে এটি ছিল তার ব্যক্তিগত সফর, প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সে সময় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন সেলিমা রহমান। পরে ফলো আপ প্রতিবেদনের সময় তিনি জানান, একজন প্রভাবশালী ব্যবসায়ী কালা ফারুকের বিদেশ যাত্রার জন্য তদবির করেছিলেন। এমনকি তিনি সাংবাদিককে ব্যবসায়ীর নামও বলেছিলেন। তবে অফ দ্য রেকর্ড হওয়ায় সেটি প্রকাশ করা হয়নি। পরদিন সকালে আসে আরও বড় খবর, কালা ফারুক নিহত হয়েছেন। তার মরদেহ পরে আসে হাসপাতালের মর্গে। পুলিশ জানায়, কালা ফারুক কাফরুল থানার একটি অস্ত্র মামলার আসামি ছিলেন। তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে বের হয়েছিল পুলিশ। তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় পৌঁছালে তাকে ছিনিয়ে নিতে সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালায়। তখন পুলিশও গুলি চালায়। এক পর্যায়ে কালা ফারুক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গুলি করে। এতে তিনি নিহত হন।
কাফরুল থানার সেকেন্ড অফিসার মোস্তাসিন আহমেদ জানান, এই ঘটনায় দারোগা হানিফ মাহমুদ বাদী হয়ে মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের প্রভাষক নূর হোসেন জানান, কালা ফারুকের শরীরে শটগানের অসংখ্য গুলির চিহ্ন ছিল। আজকের দৃষ্টিতে ঘটনাটি ছিল তথাকথিত ক্রস ফায়ার বা বন্দুকযুদ্ধ। সংস্কৃতির প্রাথমিক উদাহরণগুলোর একটি। মৃত্যুর পর 2 দিন তার লাশ মর্গে পড়েছিল, কেউ নিতে আসেনি। পরে মরদেহ পাঠানো হয় কুমিল্লার গ্রামের বাড়িতে, সেখানে তাকে দাফন করা হয়। কুমিল্লা বিমানবন্দরের সড়কে গেলে এখনো কালা ফারুকের কবর চোখে পড়ে। ঘটনার 10 থেকে 12 দিন পর কালা ফারুকের দ্বিতীয় স্ত্রী শুক্লা লালমাটিয়া থেকে সাংবাদিকদের অফিসে আসেন। তিনি জানান, শুক্লা আগে ছিলেন কালা ফারুকের এক ব্যবসায়িক পার্টনারের স্ত্রী, পরে তাকে বিয়ে করেন ফারুক। কুমিল্লায় তার প্রথম স্ত্রী স্বপ্না ও 2 সন্তান ছিলেন। শুক্লার অভিযোগ ছিল, এক প্রভাবশালী ব্যবসায়ী পুলিশকে টাকা দিয়ে তার স্বামীকে হত্যা করিয়েছেন। এই অভিযোগ শুনে আবার মনে পড়ে যায় প্রতিমন্ত্রী সেলিমা রহমানের বলা সেই একই ব্যবসায়ের কথা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যদিও তাদের বিরোধের কারণ স্পষ্ট নয়, তবে পুরো ঘটনাটি যেন একটি বাস্তবতার সামনে এনে দেয়। প্রভাবশালী অনেকেই নিজেদের আধিপত্য বজায় রাখতে সন্ত্রাসীদের ব্যবহার করেন, আর প্রয়োজন শেষ হয়ে গেলে তাদেরই ছুঁড়ে ফেলে দেন। কালা ফারুকের পরিণতিও হয়তো ঠিক তেমনই ছিল। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।